সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আজ একটি সত্য ঘটনা অবলম্বনে আমি নিজে হাতে একটি গল্প রচনা করেছি। গল্পটির নাম নিরাশ দোল। তাহলে শুরু করা যাক। শুনতে থাকুন স্রোতস্বিনী আইচের লেখা একটি ছোট গল্প, নিরাশ দোল। আসছি, জোরে হাঁক দেয় রূপু। মিনিট পাঁচেকের মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে 13-14 বছরের এক যুবক। পরনে সাদা পাঞ্জাবি, সুন্দর করে আঁচড়ানো ঘন কালো চুল। গায়ের রং একটু চাপা হলেও মুখের গড়ন মন্দ নয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে তারই সমবয়সী বেশ কয়েক ছেলেরা, হাতে নানা রঙের আবিরের প্যাকেট ও পিচকারি। চোখের পালকের মধ্যেই বন্ধুরা রঙিন করে দেয় রূপুকে। সাদা পাঞ্জাবিটাও এখন নীল, সবুজ, গোলাপি রঙের দরুন রাঙা হয়ে উঠেছে। উহ, এইবার শান্তি। রূপুকে যতক্ষণ না পর্যন্ত রং মাখিয়ে ভূত করতে পারছিলাম ততক্ষণ যেন শান্তি হচ্ছিল না। সেটাই তো দেখছি। ইস, কি অবস্থা করেছিস তোরা, বলে হাতটা দেখে এবং পাঞ্জাবিটা হালকা ঝেড়ে নেয় রূপক অধিকারী ওরফে রূপু। ছাদে কাপড় মেলতে মেলতে পুরোটাই দেখেছিলেন রূপুর মা ছায়া অধিকারী। আজ সকাল থেকে ছায়া দেবীর নাক কাঁপছিল, কিন্তু ছায়া দেবী কুসংস্কারে বিশ্বাসী না হওয়ায়, উপরন্ত নার্ভের রোগী হওয়ার কারণে সাধারণ জিনিস ভেবে পাত্তা দেয়নি। কিন্তু আজ রূপু ও তার বন্ধুদের মধ্যে প্রীতি দেখে কেন জানি না তার সন্দেহ হয়। যেই বন্ধুরা কিছু মাস আগে রূপক নাক শুনলে হিংসার আগুনে জ্বলে যেত, তারাই আজ রূপর সাথে এত মজা করছে। মনে মনে প্রশ্ন জাগে ছায়া দেবী। গত কার্তিক মাসে রূপুর তৈরি করে রিসার্চ পেপার নিয়ে যখন সারা কলকাতায় হইচই লেগে গেছিল, তখন এই বন্ধুরা যে কত রকম ভাবে রূপক অধিকারীর নামে বদনাম ছড়াতে চেয়েছিল এবং চেষ্টাও করেছিল, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু একটা বারের জন্য ঠাকুরের কৃপায় তারা সফল হয়নি। নিজেকে না জানি কি বুঝিয়ে সান্ত্বনা দিয়েছেন ছায়া দেবী। তাই কিন্তু বোধ করেও ছেলেকে বাধা দেননি তিনি। প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল, রূপুর বাড়ি ফেরার নাম নেই। মা ছায়া, দিদা কাবেরী ও দাদু রামকৃষ্ণ অধিকারীর কপালে চিন্তার ছাপ। সামান্য ফোন করে যে খবর নেবে তারও কোনো উপায় নেই, ফোন সুইচ অফ। আজ বাড়ি ফিরুক রূপু, এমন মারবো যে ফোন সুইচ অফ করে বন্ধ হয়ে যাবে। রাগে উক্তিটি বললেও চিন্তার ছাপ স্পষ্ট ছায়া দেবীর কণ্ঠস্বরে। তোমরা একটু থামবে? বারবার কল করছি তো, একবার নিশ্চয়ই ধরবে। আর তাছাড়া আজকালকার ছেলে হলো রূপু, ঠিক খেলে বাড়ি ফিরবে রূপু, এত চিন্তা করো না। বিরক্ত হয়ে বললেন রূপক অধিকারীর বাবা সৌমেন। বিরক্ত নাকি সান্ত্বনা তা ঠিক করে না বুঝলেও মনের চিন্তার মুখের কথার মধ্যে যে যুদ্ধ করেছেন সৌমেন বাবু, তা ভালো করেই বুঝতে পেরেছিলেন ছায়া দেবী। আবার কল করা হলো রূপুকে, কিন্তু এইবারও সেই একই কথা। The number you're calling is currently switched off. এমনভাবেই বেশ কয়েক মিনিট কেটে যায়। এইবার সৌমেনবাবু বাইরে বেরিয়ে দেখতে যায় এবং দৃঢ় প্রতিজ্ঞা করেন
যে রূপুকে পেলে কান ধরে নিয়ে যাবেন বাড়িতে। ঘরের মানুষগুলোকে চিন্তা দিয়ে ফুর্তি করা রূপুরাজ হচ্ছে। পাড়ার দিনুরায় চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় সোমেনবাবুর কানে এলো দুজন মাঝবয়সী পাড়ার লোক আলোচনা করছে কারোর মৃত্যু খবর নিয়ে। পিতৃমন যত কঠোরই হোক না কেন, চিন্তার মধ্যে এমন এক কথা শুনলে বুক তো কেঁপে উঠবেই। খবরটা কি তা জানতে এগিয়ে যেতেই কানে এলো, আহারে ওইটুকু ছেলে, কত স্বপ্ন ছিল হয়তো, কিন্তু একটাও পূরণ করার আগে অবঘাতে মৃত্যু হলো। সোমেনবাবু কিছু বলার আগেই উল্টো দিক থেকে আরেকজন ব্যক্তি বলে উঠলেন, কপাল কপাল, সবই কপাল। তুমি স্বপ্নের কথা বলছো? ওদিকে বাচ্চাটা যে মারা গেল, তার মা বাবার কথাটা এবার ভাবো। সন্তান হারানোর যে যন্ত্রণা যার যায় সেই বোঝে। খুব বেশি দিন হয়নি অধিকারী পরিবার এই পাড়ে এসেছে। সবার সাথে সোমেনবাবুর পরিচয়ও হয়নি সেইভাবে, তাই নাম উদ্দেশ্য না করেই তিনি প্রশ্ন করেন, দাদা শুনছেন? বলছি বলছি যে আপনারা যে মৃত্যুর খবরটা বলছেন, ব্যাপারটা একটু বলবেন। আসলে খবরের কাগজে এরকম কোনো কিছু পড়িনি, তাই। আরে ভাই, আপনি শোনেননি? আমাদের পিছনের পাড়ায় যে পুকুরটা আছে, সেইখানে একটা বাচ্চা ছেলের মৃতদেহ পাওয়া গেছে। ছেলেটাকে শুনলাম শেষ দেখা গেছিল তার বন্ধুদের সাথে। সবটাই শুনেও নিজের মনকে শান্ত করতে চেয়েছিলেন সোমেনবাবু, কিন্তু লোকটার শেষ বাক্যটা শুনে নিজেকে সামলাতে পারলেন না তিনি। অন্য একটি ভদ্রলোক যিনি আলোচনায় প্রথম থেকেই ছিলেন, তিনি কিছু একটা বলার উপক্রম করেছেন, তার আগেই এক ছুটে পেছন পাড়ার উদ্দেশ্যে রওনা দিলেন সোমেনবাবু। হঠাৎ সোমেনবাবুর ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে ছায়াদেবীর নাম জলজল করে লেখা। ফোনটা ধরে কাঁদো কাঁদো স্বরে বললেন, ছায়া, বলছি আমি একটু পিছন পাড়ার পুকুরের দিকে যাচ্ছি, তুমি পারলে এসো, আমার মনটা কিরম কু গাইছে। দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। ফোনের উপার থেকে ছায়া কাঁপা কাঁপা গলায় বললেন। ফোন রাখা মাত্রই কোনো রকম করে শাড়ি ঠিক করে চুলে একটা ক্লিপ লাগিয়ে আয়না না দেখেই দৌড়ে বেরিয়ে পড়ে ছায়া, কারণ সুন্দর করে সেজে বেরোনোর সময় নেই। কিছুক্ষণের মধ্যে পুকুরের কাছে এসে পৌঁছায় সোমেন। ঘটনাস্থলে মিনিট পাঁচেক পর ছায়াদেবী যদিও পৌঁছায়, কিন্তু সোমেনবাবুর সেদিকে কোনো হুঁশ নেই, কারণ যা উনি দেখেন তা দেখে মুখ থেকে কথা সরে না ওনার। শুধু সোমেনবাবুর কথা বললেও ভুল হবে, কারণ ছায়াদেবীরও একই অবস্থা। কি দেখছে অধিকারী দম্পতি? যাকে জন্ম দিয়েছিলেন তারা, যাকে ছোট্টবেলা থেকে কোলে পিঠে মানুষ করে তুলল, যাকে নিয়ে অফুরন্ত স্বপ্ন আঁকছিলেন তারা, তার আজ নিথর দেহ তাদের চোখের সামনে। কি করবে ভেবে উঠতে পারছিলেন না তারা, কিন্তু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে সোমেনবাবু কোনো রকমভাবে
পারলেও ছায়া দেবী পারেন না। মৃতদেহর ওপর ঝড়ের গতিতে আছড়ে পড়েন ছায়া দেবী। ওরে বাপধন আমার, ওরে রূপুরে কোথায় গেলি বাবা? ফিরে আয় বাবা, ফিরে আয়। ওরে মানিক আমার, চোখ খোল বাবা, চোখ খোল, তাকা, দেখ বাবা দেখ, তোর তোর মা এসেছে বাবা, তাকা একবার বাবা, তাকা। ছায়া দেবী অশান্ত হয়ে কান্নাকাটি করার পরও রূপু তাকায় না, কারণ মায়ের কথা সে শুনতে পাচ্ছে না। ছায়া দেবীর পাশে সোমেনবাবু এসে বসেন। রূপুর ভেজা ঠান্ডা হাতটাকে ধরে নিজের মাথাটা স্পর্শ করান। চোখ থেকে তার জল গড়িয়ে রূপুর হাতের জলের সাথে মিশে যায়। চারিদিক শান্ত, কোকিলের ডাক স্পষ্ট শোনা যাচ্ছে, তবুও অধিকারী পরিবার তা শুনতে পারে না, কারণ বসন্ত তাদের জীবন থেকে মুছে গেছে, হারিয়ে গেছে তাদের প্রাণ, কেবল আছে শুধু দেহ। রূপক অধিকারী এবং অধিকারী পরিবারের বাকি সদস্যদের মধ্যে একটাই পার্থক্য, শারীরিকভাবে তারা জীবন্ত, কিন্তু রূপু শারীরিকভাবে নিথর। পাঁচ বছর কেটে গেছে। আজও দোলের দিনে ছায়া দেবী তার ছেলের অপেক্ষায় থাকেন। তিনি রূপুর পছন্দের পোলাও মাংস রান্না করেন। হয়তো সবার অলক্ষ্যে রূপু এসে সত্যিই হয়তো খেয়ে যায় তার প্রিয় খাবার। সোমেনবাবু অফিস থেকে ফেরার পথে শুধু দোলের দিন না, রোজ পিছন পাড়ার পুকুরের সামনে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো শূন্য দৃষ্টির মাধ্যমে সে সন্তানকে দেখতে পায়, অথবা হয়তো হয়তো সে নিজেও জানে না কি সে খোঁজ করে তার দুজোড়া ছলছল চোখ। জলের স্রোতের মতো তাদের জীবনও বয়ে যায়, থেকে যায় শুধু অপেক্ষা আর স্মৃতিপটে আঁকা রঙের ছবি। আজও দোল তারা পালন করে না। দোলের দিনে বালকদের মধ্যে খোঁজে তারা নিজেদের সন্তানকে। কথা তো ছিল না রূপকের এত কম বয়সে মৃত্যুবরণ করার, কিন্তু কিন্তু কেন? রূপকের মৃত্যু কি খুন নাকি অ্যাক্সিডেন্ট? হয়তো সত্যিটা রূপক জানে, হয়তো বন্ধুত্ব শব্দের প্রতি ঘৃণা আছে রূপকের, বা নিজের সাতান্ন জানার কারণে আফসোস করে। হয়তো রূপক অজানার দেশ থেকে প্রত্যক্ষ করে সব কিছু রঙহীন মনে। কণ্ঠে আমি শ্রুতিশীল। আজকে দোলের দিনে সবার দোল সমান হয় না সবার সুখ। দোল কারোর জন্য নিরাশ হয়, হ্যাঁ হয়, দোলও রঙের উৎসব কারোর কাছে নয়। দোলের দিনেও কারোর জন্য কষ্টে কারোর না কারোর প্রাণ কাঁদে। আজ এরকমই কিছু হতাশ করা গল্প নিয়ে, গল্প না সত্যি ঘটনা, আপনারা এতক্ষণ শুনছিলেন আমার স্বরচিত একটি ছোট গল্প। ধরি গল্প হলেও সত্যি। নাম নিরাশ দোল।